আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। করোনা ভাইরাসে দেশে সোয়া 4 মাসে সবচেয়ে কম মৃত্যু, নতুন শনাক্ত আরও 1278 জন। অনলাইনে ভিসা সার্ভিস চালু করেছে ভারতীয় হাই কমিশন, আপাতত দেওয়া হবে না পর্যটন ভিসা। সিলেটের বরেণ্য বুজুর্গ বরুণার পীর হিসেবে পরিচিত শাইখুল হাদিস খলিলুর রহমান আর নেই। দিন কয়েকে বিরতির পর সিলেট বিভাগে আবারও বাড়ল করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা, নতুন করে শনাক্ত হয়েছেন আরও 73 জন। ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সিলেট নগরীর আরামবাগ ও নয়া সড়কে আয়োজিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম এবং সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। মৌলভীবাজার কুশিয়ারা নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষুধাহীন বিশ্ব প্রতিষ্ঠার জন্য এবছর শান্তিতে নোবেল পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বিবিসির অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার বাংলাদেশ সময় বিকালে নরওয়ের রাজধানীর ওসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে এবারের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে। ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে WFP-কে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটি। তারা বলেছে, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসাবে ক্ষুধার ব্যবহার রোধের প্রয়াসে চালিকা শক্তি হিসেবে কাজ করছে WFP। বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা। WFP নিজস্ব তথ্য মতে সংস্থাটি প্রতি বছর 75টি দেশে 8 কোটি লোককে খাদ্য সহায়তা দান করে। সংস্থাটির সদর দপ্তর রোমে অবস্থিত। সারা বিশ্বের এই 80টিরও বেশি শাখা রয়েছে। গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘন্টায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। 134 দিন বা প্রায় সোয়া 4 মাসের মধ্যে 24 ঘন্টায় এটি সবচেয়ে কম মৃত্যু। এর আগে গত 28 মে 15 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে 5477 জনের মৃত্যু হলো। এ সময়ে নতুন করে আরও 1278 জনের কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 3,75,870 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বেড়েছে। গেল 24 ঘন্টায় বাংলাদেশে কোভিড-19 রোগ থেকে সুস্থ হয়েছেন 1596 জন। প্রতি 100 জনে আক্রান্তদের মধ্যে 77 জনের বেশি সুস্থ হয়ে উঠছেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে। দেশে এখন পর্যন্ত কোভিড-19 থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা 2,89,912 জন। গেল 24 ঘন্টায় 11,256 জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত দেশটিতে নমুনা পরীক্ষা করা হয় 20,50,669 জনের। গেল 24 ঘন্টায় মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 8 জন নারী। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ 4,222 জন আর নারী 1,255 জন। গত 8 মাস দেশে করোনা ভাইরাসের প্রথম শনাক্ত খবর জানানো হয়। এর 10 দিনের মাথায় 18ই মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করেছে ভারতীয় হাই কমিশন। তবে এখনই দেওয়া হচ্ছে না পর্যটন ভিসা। মূলত শুরুতেই 9টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে হাই কমিশন। শুক্রবার ভারতীয় হাই কমিশনের ভেরিফাইড ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আপাতত মেডিকেল, ব্যবসা, কর্মসংস্থান, সাধারণ প্রবেশ, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, অফিসিয়াল, জাতিসংঘ অফিসিয়াল এবং জাতিসংঘ কূটনীতিক এইসব ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস চালু করা হয়েছে। এই 9 ক্যাটাগরি ব্যতীত অন্যান্য ক্যাটাগরির জন্য অনলাইন ভিসা সার্ভিস খুব শিগগিরই চালু করা হবে বলে বার্তায় আভাস দেয় ভারতীয় হাইকমিশন। সিলেটের বরেণ্য বুজুর্গ আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মৌলভীবাজারের মুহতামিম উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান বর্ণভী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকাল 3টায় বরুণা মাদ্রাসার প্রাঙ্গণে শায়খ খলিলুর রহমান বর্ণভীর জানাজার অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ যোগ দেন। মৃত্যুকালে বরুণার পীর হিসেবে পরিচিত শায়খ খলিলুর রহমানের বয়স ছিল প্রায় 80 বছর। তিনি 3 ছেলে ও 5 মেয়ে সহ অসংখ্য ছাত্র, আত্মীয় স্বজন, অনুসারী বৃন্দ রেখে গেছেন। এর আগে গত 9 সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত 2 দিন আগে সেখান থেকে তাকে মৌলভীবাজার নেওয়া হয়েছিল। দিন কয়েক বিরতির পর সিলেট বিভাগে আবারও করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে। গেল কয়েকদিনে বিভাগে প্রতিদিন নতুন করে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 30 থেকে 40-এর ঘরে থাকলেও গত 24 ঘন্টায় তা বৃদ্ধি পেয়েছে। গতকাল কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন আরও 73 জন। এই সময়ে সুস্থ হয়ে উঠলেন 58 জন। বিভাগে এই সময়ে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ছিল 12,918 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 7,059 জন। এছাড়া সুনামগঞ্জ জেলায় 2,354 জন, হবিগঞ্জে 1,776 ও মৌলভীবাজার জেলায় 1,729 জনের করোনা শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সুস্থ 58 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 11,106 জন আক্রান্ত রোগী। সিলেট বিভাগের কোথাও গতকাল কোভিড-19 আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সিলেটের 4 জেলায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 221 জন। সিলেটের 4 জেলায় বর্তমানে কোভিড-19 শনাক্ত 54 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সারা দেশে অব্যাহত নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে অপরাধী ধর্ষকদের দ্রুততম সময়ে বিচার এবং সকল নারীর শতভাগ নিরাপত্তার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 4টায় সিলেটের নগরীর নয়া সড়ক পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করে আমেরিকান প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। আমেরিকান প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌফিকুর রহমানের তত্ত্বাবধানে ধর্ষণ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও মাহবুব হোসেন সানির পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, বিহঙ্গ তরুণ সংঘের সহ সভাপতি রাসেল আহমদ, সহ সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন মিলাদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাইমন ইসলাম, নয়া সড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, কাউসার আহমেদ, আমেরিকান প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি ফিরোজ আহমদ ফয়সল সহ আরও অনেকে। এদিকে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস সহ সারা দেশে ধর্ষণ, নিপীড়ন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও সর্বোচ্চ শাস্তির ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আরামবাগ এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা আরামবাগ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এলাকার প্রবীণ ব্যক্তিত্ব গুলাম কিবরিয়ার সভাপতিত্ব, ব্যবসায়ী শাহিন আহমদ ও গুলাম কিবরিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুসেন আহমদ, মানবাধিকার বাস্তবায়ন কমিশনের সভাপতি আমন জামান চৌধুরী, প্রবীণ ব্যক্তিত্ব মনির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শফি আহমদ সুফি, আইন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম। সিলেট
জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম এবং জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিলেট প্রধান সংগ্রাম সিংহর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে সিলেট জেলা প্রেস ক্লাবের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত ওয়াইস, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মুকিত ওয়েস খসরু, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, কোভিড-19 আক্রান্ত ও গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর সংগ্রাম সিংহ সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে বাসায় অবস্থান করছেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতার মাধ্যমে বাংলার আদি সংস্কৃতির রূপলাবণ্যের দৃশ্যায়ন হয়। চিরচেনা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে। কুশিয়ারার দুই পাড় থেকে এই নৌকাবাজ উপভোগ করেন হাজার হাজার মানুষ। নদীর দুই পাড়ে সবুজের সমারোহে উৎসুক মানুষের করতালিতে সৃষ্টি হয়েছিল অন্য রকম আবহের। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত নৌকাবাজ দেখতে নির্ধারিত সময়ের আগেই দুই পারে ভিড় জমতে থাকে লোকজন। নৌকাবাজ প্রতিযোগিতায় সিলেট বিভাগের 4 জেলার বিভিন্ন স্থান থেকে এসে অংশ নিয়ে প্রায় 14টি নৌকা। চূড়ান্ত পর্বে বিজয়ী হয় সাজু শাহ তরী এবং রানার্স আপ হয় সোনার বাংলা তরী। তৃতীয় স্থান অর্জন করে উড়াল পবন নামের নৌকা। নৌকাবাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এদিন গ্রাম বাংলার চিরায়িত নৌকাবাজ প্রতিযোগিতার নান্দনিক রূপ রস উপভোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমান ও তার পরিবার। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।